ভালোবাসা। আজকে আমরা মিলিত হয়েছি এই সমাবেশে। এর অনেক কিছু প্রেক্ষাপট আছে। 23 সালে আমরা এই কর্মসূচি, আমাদের এই অবস্থানের আন্দোলন শুরু করি। আজকে 26, 3 বছর আমরা অতিক্রান্ত করেছি। কিন্তু এর মধ্যে আমার সব জায়গাতেই, আপনার বিদ্যালয় বলুন, আপনার পরিবার বলুন, বন্ধু সার্কেল বলুন, ইউনিয়ন বলুন, সব জায়গায় কিন্তু আমাদের মধ্যে দু ধরনের মানুষ থাকে। কিছু মানুষ আছে শুধু কি পেলাম না তার হিসাব করে, আর কিছু মানুষ আছে কি পেলাম তার হিসাব করে। যেটা আমরা সবাই জানি, আমরা এই উদাহরণ জানি যে একটি গ্লাসের অর্ধেক জল থাকে। এই যে আমি প্রথম বললাম অর্ধেক জল থাকে, আবার কিছু মানুষ বলবে যে অর্ধেক জল নেই। তাই জলের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। যে কোন চোখে দেখছে, কোনটাকে বেশি প্রচার করছে, সে থাকাটাকে বা না থাকাটাকে, সেটা তার মানসিকতার উপর ব্যাপার। তাই এই 3 বছর ধরে আমরা অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমাদের মধ্যেই অনেকজন আছে সেই না করতে পারাটাকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বলে, কিন্তু আমরা যেটা পেরেছি সেই কথাটা কিন্তু আমরা বলি না। আমি একজন সরকারি কর্মচারী হিসেবে, একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে যেটা দেখেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি, এবং আপনারাও হয়তো সেটার সঙ্গে সহমত হবেন। এবং আমরা চাইবো যে আমরা যেটা পেরেছি সেটা সারা রাজ্যব্যাপী আমাদের এই কথা বলতে হবে, এবং যেটা পারিনি তার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামী দিনে সেগুলো কি করে আমরা সফল পাবো। যদি আপনাদের কারো মনে আছে, দেখুন 11 সালের পরে, 11-র আগে আমাদের সকলের প্রতি কম বেশি আস্থা ভরসা ছিল যে বামফ্রন্ট সরকারকে যদি আমরা তাড়াতে পারি, ফেলতে পারি, জগদ্দলকে সরাতে পারি যে যার ভাষায়, তাহলে নতুন সরকার এলে আমাদের একটা কিছু হবে। এটা আমাদের মধ্যে অনেকের, আমি বলছি না সবার, অনেকেরই আমাদের সেই চেষ্টা। এই যে বর্তমান যেই সরকার, তার মধ্যে আমাদেরও অনেকের অবদান ছিল এই সরকারকে আনার। কিন্তু যে 11-র পরে আস্তে আস্তে যে মধুচন্দ্রিমার পর্ব মিটলো, তখন আলটিমেট দেখলাম আমরা যারা শিক্ষক, আমরা যারা কর্মচারী, আমরা যারা অস্থায়ী কর্মচারী, আমাদের বেলায় কিন্তু সুন্দর। 11-র আগে বিভিন্ন জায়গায় মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী বা আগের বিরোধী নেত্রী বিভিন্ন জায়গায় 11-র আগে প্রত্যেকটা মিটিংয়ে বলতেন আশা কর্মী, অঙ্গনারী কর্মীদের তারা এলে উন্নয়ন করবেন। কিন্তু আজকে দেখুন কি উন্নয়ন হয়েছে। আশা কর্মীরা রাস্তায় বসে আছে, অঙ্গনারী কর্মীরা লড়াই করছে, তার মানে কিছু হয়নি। বলেছিলেন যে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় করবেন, কিন্তু উনি যেই জায়গাটা করেছেন, অস্থায়ী আগে ছিল কিছুদিন পর পর অন্তর অন্তর অস্থায়ী কর্মচারী যারা ডেলি ওয়ার্কার ছিলেন তাদের পার্মানেন্ট হতো, স্থায়ী সরকারি কর্মচারী সুযোগ ছিল। সেই জায়গা উনি প্রথমেই বন্ধ করে দিলেন যে 60 বা 65 বছর চাকরি করলে সে 1 লক্ষ বা 3 লক্ষের অর্ডার করেছিলেন, কোনোদিন আর স্থায়ী হবে না। রিটায়ারমেন্টের সময় সে 3 লক্ষ টাকা নিয়ে বাড়ি চলে যাবেন। যে স্থায়ী করার যেই সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু উনি বন্ধ করে দিলেন, যেটা আগে ছিল। আমি নিজে একজন অস্থায়ী কর্মচারী ছিলাম। 1995 সালে আমি টাইপিস্ট হিসেবে অস্থায়ী চাকরি করেছি। 3 বছর অস্থায়ী থাকার পরে আমি স্থায়ীকরণ হয়েছি, পার্মানেন্ট হয়েছি। তাহলে এই স্কোপটা রাজ্য সরকারের ছিল, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে ছিলেন। কিন্তু 11 এসে উনি যাদের কথা বলেছিলেন যে অস্থায়ীদের স্থায়ীকরণ করবেন, উনি স্থায়ীভাবে তাদের অস্থায়ী করে দিলেন। আর কোনো সুযোগ নেই। বিগত 15 বছরে একজন অস্থায়ী কর্মচারী স্থায়ী হয়নি। কিন্তু সিমিলার ভাবে যদি আপনারা দেখেন, রিসেন্ট বিহারে নতুন সরকার এসছে, অনেকে বলছে বিজেপি এই ওই, লালু প্রসাদ বিভিন্ন কথা বলছেন, কিন্তু এর পেছনে একটি অঙ্ক আছে। বিহার সরকার 5 লক্ষ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেছে। তাহলে 5 লক্ষ পরিবার, তাদের যদি 4টে-5টা করে ভোট হয়, তাহলেও কিন্তু 20 লক্ষের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। এবং আরো যারা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেনি, তাদের মনে কিন্তু আশা জেগেছে যে আমার পাশে যে অস্থায়ী কর্মচারী ছিল সে স্থায়ীকরণ হয়েছে, তাহলে আগামী দিনে আমিও স্থায়ীকরণ হতে পারি। তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গাটাকে বন্ধ করে দিয়েছেন, চিরতরে বন্ধ করে দিয়েছে। এবং 11-র পরে যেইভাবে ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন বিভিন্ন বিদ্যালয়ে, প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, বিভিন্ন সরকারি অফিসে কেউ আন্দোলন করার ভয় পেত। কিন্তু আমরা কিন্তু প্রথম সাহস দেখি সংগ্রামী যৌথ মঞ্চ এখানে বসে আমাদের বসে লড়াই। আজও 3 বছর বহু ঘাত প্রতিঘাত এসছে বিভিন্ন। যখন আপনাদের মনে আছে, যখন
স্ট্রাইক ডাকতো বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন কর্মী, উনি আগের দিন বলে দিতেন যে আসবে না তার সার্ভিস ব্রেক হয়ে যাবে। এবং কোঅর্ডিনেশনের মতো সংগঠন, বড় এবিটি এর মতো সংগঠন, প্রাথমিকও যাদের যে সংগঠন বামপন্থীদের আছে তারা পর্যন্ত সাহস করেনি কিন্তু এই লড়াইটাকে ভাঙার। আমরা কিন্তু চোখে চোখ রেখে ভেঙিয়েছি, কারণ স্ট্রাইক করলে কারো চাকরি যায় না এরকম কোন সরকারি ডাব্লিউবিএস এর বা কোনো রুলে নেই। আমরা স্ট্রাইক করে দেখিয়ে দিচ্ছি স্ট্রাইক করা যায়, আমাদের মধ্যে কিন্তু কারো চাকরি যায়নি। তাহলে এই যে মমতা ব্যানার্জির মিথ চাকরি চলে যাবে স্ট্রাইক করলে, আমরা কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছি। আমরা বিভিন্ন পেন ডাউন করেছি, আমরা টিফিনের সময় লড়াই আন্দোলন করেছি। এবং আপনারা যেটা আমাদের কনভেনার ভাস্কর ঘোষ বা অনিরুদ্ধ ভট্টাচার্য বারবার একটি কথা বলে যে লাস্ট কয়েক মাস বা এক বছর আমাদের আন্দোলনে কিছু ঠিক মতো আমাদের যেইভাবে লড়াইটা আমরা করছি না বলে দেখা যাচ্ছে আর ডিএর কোনো ঘোষণা হচ্ছে না। আমরা আপনাদের মনে আছে ভালো করে, আপনার সবকিছু মনে আছে, শুধু আমি মনে করার আরেকবার চেষ্টা করছি। আমরা জানি চিরকুটে আমরা ডিএ পেয়েছি। আপনারা জানেন যে বাজেট যদি ফেব্রুয়ারি মাসে সেই বাজেট ঘোষণা হবে, সে সেন্ট্রাল হোক বা কেন্দ্রীয়, একদিনে বাজেট ঘোষণা হয় না, তার কয়েক মাস আগে থেকে বাজেটের কমিটি আছে, অর্থনৈতিক বিভিন্ন উপদেষ্টা বা এক্সপার্টরা আছে, তারা এই জিনিস তৈরি করে। সেখানে ডিএর কোনো দাবি ছিল না, কিন্তু আমাদের আন্দোলনের ফলে মমতা ব্যানার্জি বিধানসভায় চিরকুটে চন্দ্রিমা ভট্টাচার্যকে বললেন যে এত % ডিএ বাড়িয়ে দাও। এটা কিন্তু আমাদের লড়াইয়ের ফলে হয়েছে। পে কমিশন শুরু হয়েছিল শূন্য ডিএ দিয়ে, সেই জায়গাটাকে আমরা করতে পেরেছি। তাহলে এই লড়াইটা করেছি। অস্থায়ী কর্মচারীদের আমরা লাস্ট 24-এর আগে আমরা অঙ্গনারীদের অনারিয়াম বাড়াতে পেরেছি। আমরা সায়েন্স সিটিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা বিশাল কর্মসূচি করেছিলাম। তারপরের দিনই কিন্তু মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে সেই অঙ্গনারীদের অনারিয়াম বাড়াতে। 24 সালে আমরা এই কাজগুলো করেছি। যারা পিএইচি-তে ডিএ বাড়লে তাদের ওয়েজেস বাড়তো, সেই জায়গাটাও মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের ফলে সেই জায়গাটা করতে পেরেছি। যদিও বর্তমানে আবার তারা 5-6 মাস ধরে তাদের বেতন পাচ্ছে না, সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা, লড়াই আন্দোলন, ডেপুটেশন চলছে এবং আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জায়গায় আমরা যাব। তাহলে এই কাজগুলো করেছি। 11-র পরে যারা প্রতিবাদ করেছে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে বিভিন্ন জায়গায়, দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন থেকে, গোসাবা থেকে, বাসন্তী থেকে, কেউ কিছু করতে পারেনি। ইভেন শাসক দলের যারা নেতৃত্ব তাদেরও ট্রান্সফার করেছে, কিছু করতে পারেনি, কিন্তু আমরা লড়াই দিয়েছি। খাদ্য দপ্তরের ট্রান্সফার করে দিয়েছিল, আমরা লড়াই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই লড়াই আমরা সফল হইনি। কি কারণে আমরা সফল হইনি? যারা খাদ্য দপ্তরের যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলতে দেয়নি। তারা বলেছিল না আমরা বাইরে থাকুন, আপনারা ভেতরে ঢুকলে অসুবিধা হবে। আমরা কিন্তু দিনের পর দিন খাদ্য ভবনে কিন্তু বাইরে বসেছিলাম, কিন্তু আমরা যদি প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারতাম তাহলে কিন্তু প্রশাসন সাহস পেত না লড়াইটা করতে। তারপরে দেখা গেছে যে আমাকে ট্রান্সফার করেছে দার্জিলিং এ, আমরা লড়াই দিয়েছি। এখনো আমাকে দার্জিলিং এ পাঠাতে পারেনি, 1 বছর হয়ে গেল, এখনো পাঠাতে পারেনি। আমরা কেসে জিতেছি, আমরা স্টে অর্ডার বের করেছি। 6 মাস আমার বেতন বন্ধ, 6 মাস। ভাবুন, সরকারি কর্মচারী কোনোদিন বেতন বন্ধ হয় না। সে যদি কোনো অন্যায় করে সাসপেন্ড হয় 50%, তারপর 75% বেতন। সেখানে অন্যায় ভাবে আমার 6 মাস বেতন বন্ধ করে রেখে দিয়েছে। আমরা লড়াই করে 3 মাসের বেতন বের করতে পেরেছি। এবং আপনারা এই কথা হয়তো অনেকে জানেন না, আজকে জেনে নিন। আমি 6 মাস বেতন পাইনি, কিন্তু আমার সংসারের কোনো অসুবিধা হয়নি আর্থিকভাবে। কেন অসুবিধা হয়নি? তাহলে কি আমার ব্যাংকে চুরির টাকা প্রচুর ছিল, ব্ল্যাক মানি ছিল, সেই টাকা দিয়ে আমার 6 মাস চলেছে? এই 6 মাস আপনারা চালিয়েছেন, আপনাদের টাকায় যে সংগ্রামী যৌথ মঞ্চের ফান্ডে, সেই টাকায় আমার বেতন হয়েছে। তাই আমার পরিবার কোনো অসুবিধায় পড়েনি। তাহলে এই কথাটা আপনার বিদ্যালয়ে শিক্ষকদের বলতে পারবেন না, এই কথাটা আপনার সরকারি অফিসে বলতে পারবেন না যে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই করলে সংগ্রামী যৌথ মঞ্চ তার বেতন পর্যন্ত দেয়। আমি 6 মাসের বেতন পেয়েছি, কিছুটা আবার পেয়ে গেছি, আবার তার কিছুটা টাকা সংগ্রামী যৌথ মঞ্চকে দিয়েছি। আপনারা জানেন শুভঙ্করকে নবান্ন অভিযানের সময় তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে সাসপেন্ড করে। সাসপেন্ড হলে 50% বেতন পায়। আজ প্রায় 1 বছর হতে চললো, আমরা তার কিন্তু অর্ধেক বেতন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দিয়েছি। উনি আগামী দিনে যখন আবার সেই বেতন পাবে, সে সংগ্রামী যৌথ মঞ্চকে ফিরিয়ে দেবে। তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ এই কাজটা করেছে। তাই সাসপেন্ড হলো সংগ্রামী যৌথ মঞ্চ, তার অর্ধেক বেতন সংগ্রামী যৌথ মঞ্চ দিয়েছে। এটা কোনো চুরির টাকা না। সংগ্রামী যৌথ মঞ্চের কোনো পলিটিক্যাল পার্টি 1 টাকাও দেয়নি।
সাহস থাকলে মমতা ব্যানার্জি প্রমাণ করুক। অনেক চেষ্টা করেছে আমাদের নামে অভিযোগ করে, আমাদের অডিট ক্লিয়ার। কোন রাজনৈতিক অনেক সংগঠন আছে, আপনারা জানেন যে এই যে বাংলাদেশের লড়াই, এতে নাকি আমেরিকা ফান্ডিং করেছিল, আজকে বেরিয়ে আসছে। অনেক লড়াইতে বিরোধীরা ফান্ডিং করে, যেমন 11-র আগে মমতা ব্যানার্জিকেও বিভিন্ন কোম্পানি ফান্ডিং করেছিল, টাটার বিরোধী গোষ্ঠী যারা আছে। আজকে সেগুলো প্রমাণিত, আজকে সেটা প্রকাশিত। কিন্তু আমাদের 1 টাকা কোনো রাজনৈতিক দলের আমরা নিইনি, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখেছি রাজনৈতিক স্বার্থে। কেন আমরা রাজনীতি না করতে পারি এই সংগঠন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে কেউ নয়। কেন আইনসভা, যেটা বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভা, সেখানে আপনি আমি বসবো না, সেখানে রাজনৈতিক দলের এমএলএ এমপিরা বসবে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে। তাদেরটাই যদি আমরা যোগাযোগ না রাখি, কেউ আমাদের দাগিয়ে দিয়েছে সিপিএম বলে, কেউ আমাদের দাগিয়ে দিয়েছে কংগ্রেস বলে, কেউ আমাদের দাগিয়ে দিয়েছে বিজেপি বলে, কিন্তু আমরা যেটা আমরা আনন্দিত যে এমন একটি সংগঠন যাকে কেউ সিপিএম বলে, যাকে কেউ কংগ্রেস বলে, যাকে কেউ বিজেপি বলে, যাকে কেউ বিভিন্ন বামপন্থীদের বলে, আমরা সেটাই করেছি। আমরা পশ্চিমবঙ্গে প্রথম দেখিয়েছি একই মঞ্চে অধীর চৌধুরীকে আনা যায়, একই মঞ্চে শুভেন্দুকে আনা যায়, একই মঞ্চে সেলিমকে আনা যায়। এটা পশ্চিমবঙ্গের এই জায়গায় আমরা দেখাতে পেরেছি, পশ্চিমবঙ্গে কোনো জায়গা দেখাতে পারেনি। কোন সবাই পর্যন্ত আপনারা দেখবেন না যে ওপেন ফোরামে এই 3টে রাজনৈতিক দল এক জায়গায় বক্তব্য রেখেছে। তারা আড়ালে ঘরে আড়ালে অনেক রকম তাদের সেটিং হয় আর কি, কিন্তু ওপেন যায়। কিন্তু এই জায়গা আমরা এক জায়গায় আনতে পেরেছি, এইটাই হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সফলতা। আমরা এই কাজটা করতে পেরেছি। এটা কেন আমরা বলবো না, কেন চারদিকে এই প্রচার করবো না? তাহলে এই যা আমরা সফলতা পেয়েছি আজকে, যে আমি তো আমার যেটুকু ধারণা, আমার যেটুকু সীমিত জ্ঞান, সারা ভারতবর্ষের 1000 দিনের উপরে কোনো আন্দোলন রাস্তায় এখানে বসে থাকেনি, টানা 24 ঘন্টা 7 দিন। এবং যদি আমরা দেখি সারা বিশ্বের ইতিহাস, এবং যদি সঠিকভাবে আমরা করি, গিনিস বুকে আমাদের নাম উঠতে পারে যে টানা 24 ঘন্টা 7 দিন আমরা বসে আছি। কেউ না কেউ মঞ্চে বসে আছে। যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে, তাদের মধ্যে একটা জিনিস আছে 24 ঘন্টা নাম কীর্তন, মানে টানা বছরের পর বছর হয়ে যাচ্ছে নন স্টপ। এরকম অনেক জায়গায়, অনেক আশ্রমের জায়গা আছে। দেখুন আমাদের 3 বছর কিন্তু এমন 1 মিনিট কেউ নেই যে মঞ্চে কেউ ছিল না। 2 জন হলেও ছিল, 20 জন হলেও ছিল, 200 জন হলেও ছিল, 2000 জন হলেও ছিল। এই যে ধারাবাহিক যে লড়াই, আমি আপনাদের কোনো জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না, আপনারা শিক্ষিত শিক্ষক, আপনাদের অনেক জ্ঞান আছে। আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল। আমরা আমার জ্ঞান তো বলছি 95-96 সালের নাগাদ, মানে 2006-7 মানুষ ভাবতে না এই বামফ্রন্ট সরকার যাবে, কিন্তু গেছে। 34 বছর বিরোধীরা লড়াই করছে। বর্তমানে যেই শাসক দল 1998 সাল থেকে যদি তৈরি হয়েছে, প্রায় 13 বছরের মাথায় এই বামফ্রন্ট সরকারকে হাঁটাতে পেরেছে। বর্তমানে কেন্দ্রের যেই দল বিজেপি, 1950-এর দশকে যার তৈরি জনসংঘ বলে, তারপরে বিভিন্ন নাম দিয়ে আজকে যার বিজেপি, তা যে ভারতবর্ষ রাজ করছে, তাহলে কতদিন লড়াই করেছে তারা? আমরা 3 বছরে হাঁপিয়ে যাব, 3 বছরে চুপ করে যাব? তাহলে এদের থেকে যদি শিখি, আমি যদি শিখি এদের থেকে, যারা কতদিন ধরে লড়াই করেছে। আমি রাজনীতির কথা বাদ দিয়ে দিলাম। আমরা যখন আমাদের অল্প বয়স, আমরা যখন ছোট, তখন প্রাইমারিতে ইংরেজিতে উঠে যায়। বামফ্রন্ট সরকার 80 দশকে শুরু থেকে ইংরেজি তুলে দেয়। তারপরে সেই নিয়ে কিন্তু বিভিন্ন জন আন্দোলন করেছে, বিভিন্ন গণসংগঠন আন্দোলন করেছে। হয়তো আপনাদের মধ্যেও কেউ সেই আন্দোলনে ছিল। সেই আন্দোলনের ফল কিন্তু ইংরেজি ফিরে এসেছে। আর তাহলে সেটাও তো আমরা বলতে, একদিনে দুদিনে হয়নি। কোন ইতিহাসে আপনারা দেখবেন না যে আমাদের মতো আজকে যারা উপস্থিত হলো, আজকে গেল, আর যাবো কিছু দিয়ে নেবো বা কিছু অনারিয়াম বাড়াবো, মাইনা বাড়াবো, বাজেটে গিয়ে যেই দেখলো যে না দিয়ে তো বাড়লো না, আমার অনারিয়াম তো বাড়লো না, আমার তো ডেলি হয়ে যায়, তাহলে আর সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে লাভ নেই, তাহলে আর কোনো লড়াই গিয়ে বাড়তে। মানে এই যে লড়াইহীনতা, এই মানসিকতা আমাদের মধ্যে কাজ করছে। আমরা ভাবছি একদিনে গেলেই তার সমাধান হয়ে যাবে। তাই আমি এই রাজনৈতিক দলকেও দেখতে বললাম। আরো একটি আমি নাম বলছি না, বিশেষ করে একটি লড়াই 500 বছর ধরে চলেছে। 500 বছর পরে তারা আজকে জয়ী হয়েছে। তাদের লড়াই 500 বছর এই লড়াই চলেছে। ব্রিটিশরা কত বছর আমাদের মধ্যে ছিল, কতদিন আমরা আমাদের যারা বিপ্লবী এত বছর ধরে, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম তারা লড়াই দিয়েছে। বহু বিপ্লবী মারা গেছে, করে তারপরে দেশকে স্বাধীন করেছে। তারা তো নিজের স্বার্থে করেনি, দেশের স্বার্থে করেছে। তাহলে আমরা 3 বছরে হাঁপিয়ে যাব? এই মানসিকতা নিজের জায়গায় রাখুন। নিজের যে সার্কেল, নিজের যে জেলা, নিজের যে আস্তে আস্তে সংগঠনকে গড়ে তুলুন, সেই জায়গাতে কিন্তু আমাদের লড়াই আছে। আমি একটি তথ্য দিয়ে বলি, এটা তো রূঢ় কথা, কারো খারাপ লাগতে পারে, অনেকেই হয়তো লাভে, কিন্তু সত্যি কথাটা সত্যি ভাবে বলতে হবে। আপনারা অনেকেই উৎসাহিত যে আশা কর্মীদের লড়াই ভালো হচ্ছে, নিশ্চয়ই ভালো হচ্ছে, কিন্তু এই লড়াইয়ের নিট ফল আমি বলছি ভবিষ্যতে 0।
কেন বলছি, আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, এই লড়াইটার পেছনে একটি রাজনৈতিক দল আছে। আমি সেই রাজনৈতিক দলের নাম বলছি না, দেখবেন তাদের ব্যানারে লেখা আছে AITTUC। এবার আপনারা গুগলে সার্চ করে দেখে নিন যে এই AITTUC কোন রাজনৈতিক দলের। TTUC। এইটা একটি তথ্য আপনাদের দিলাম। আরেকটি তথ্য দিই আপনাদের সামনে। 2-3 বছর আগে সারা রাজ্যব্যাপী নার্সদের একটি লড়াই আন্দোলন হচ্ছিল, যেটা কোনোদিন দেখেনি যে নার্সরা ডিউটি থেকে সরে এসে লড়াই করতে পারে। কলকাতা অবরুদ্ধ হয়ে গেছিল, চন্ডী বাবার্চে নেমে এলো, নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা হলো, করে আন্দোলন তুলে নিল। সেই লড়াইটাও ওই রাজনৈতিক দলের ছিল। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ যখন শুরু হয়, আমাদের মধ্যেও তারা ছিল, সেই রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন, শিক্ষক বা কর্মচারীদের সংগঠন আমাদের সঙ্গে ছিল। লড়াই চলছে। আমরা একসময় সিদ্ধান্ত নিলাম যে আমরা হাজিরায় মমতা ব্যানার্জির বাড়ির ওখানে আমরা মিছিল করব। তারা বিরুদ্ধে, না, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করা যাবে না। মানে যত না তৃণমূলের গায়ে লাগছে, তার থেকে বেশি ওই রাজনৈতিক দলের গায়ে লাগছে। তারা পাল্টা এখানে প্রেস করলো, যেটা আমাদের কর্মসূচি নয়। আমরা ওখানে কর্মসূচি করে দেখিয়ে দিচ্ছি হাজরা কিভাবে করবো। এদের নিয়ম হচ্ছে, প্রথম মেয়েদের গিয়ে, কর্মচারীদের দিয়ে গিয়ে, শ্রমিকদের গিয়ে বলবে, কোন জেলায় বলছে না যেটা রাজনৈতিক দলের সংগঠন, বলছে এটা নিরপেক্ষ সংগঠন, বলে ভিড় করছে। করে যেই ভিড় হচ্ছে, একটা জায়গা হচ্ছে, শাসক দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিজের 5তলা বিল্ডিং তৈরি হচ্ছে, মার্বেল তৈরি হচ্ছে তাদের পার্টি অফিসে। তাই এই হচ্ছে, এই লড়াইয়ের জায়গায় তো হবে না। আমরা ডাক্তারদের আন্দোলনে ছিলাম না, আমরা আমাদের মতো করে লড়াই করেছিলাম। আমরা প্রথম থেকে জানতাম ওইটাও ওই রাজনৈতিক দলের লড়াই ছিল, পেছনে ডাক্তারের লড়াই। জানি ওরা একটা সময় গিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন। দাবি হচ্ছে অভয়ের নিয়ে, অভয়ের বিচার নিয়ে। আপনারা টিভিতে দেখেছেন মমতা ব্যানার্জির সঙ্গে বসে গিয়ে কি বলছে, আমাদের হোস্টেল বাড়াতে হবে, আমাদের এই পদ বাড়াতে হবে, আমাদের ওই ফ্যাসিলিটি, মানে অভয়ের কোনো কথা নেই। লাইভ টেলিকাস্ট হয়েছে। মমতা ব্যানার্জির সফলতা এই জায়গায়, মানুষকে বোঝাতে পেরেছে এরা 2 নম্বরই। বিমান বসুকে কাটলেট খাইয়ে দেখিয়ে দিতে পেরেছে এরা কিচ্ছু করে, এরা কাটলেট খেতে এসেছিল। এটা মমতা ব্যানার্জির একটা নোংরা পলিটিক্স, নোংরা খেলা আর কি। এই খেলাতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ মেলেনি। এই কারণে কালকে আমাদের জলপাইগুড়ি জেলা প্রায় 2000 আমাদের ওখানে মেম্বার, অঙ্গনারী কর্মীরা, তারা বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে না। কালকে একটা মিটিং ছিল, কথা হচ্ছিল, কথায় কথায় আমাদের যে নেত্রী বলছে, ভাস্করদাকে বহুবার ফোন করেছি, ভাস্করদা ফোন ধরেনি। ভাস্করদা অঙ্গনারীদের নিয়ে উৎসাহিত নয়, সংগ্রামী যৌথ মঞ্চ অঙ্গনারীদের নিয়ে উৎসাহিত নয়। আমি যখন তাদের গল্পটা বললাম, যে ঘটনাটা বললাম, তারা অবাক হয়ে, তারা খারাপ লেগেছে তাদের। আপনারা হয়তো জানেন না, সেই গল্প বলি, আপনারা কিছুটা জানেন। ভাস্কর যে একটা আশ্রম করছিলেন অনাথ শিশুদের জন্য, সেটা ভেঙে দিয়েছেন বুলডোজার দিয়ে, সেটা আপনারা জানেন। কিন্তু আপনারা জানেন না, ভাস্করের যে গ্রামের বাড়ি, যে বাসস্থান, পিতৃপুরুষের যে জমি, সেই জমিকে বিএলআর অন্যায়ভাবে অন্যের নামে দেখিয়ে দিচ্ছে, দখল করতে এসেছিল। ভাস্কর সেটা কেস করে আটকেছে। তাহলে কত রকম তার প্রতি হতে পারে। আপনাদের কজনের স্কুলের বাইরে সিসিটিভি লেখা আছে? এখানে আপনারা তো অনেকে শিক্ষক আছেন, কজনের বাইরে সিসিটিভি লাগানো আছে আপনার স্কুলের বাইরে, বিদ্যালয়ের বাইরে, সরকারি অফিসের বাইরে, যেটা যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা নাও থাকে? ভাস্করের স্কুলের পাশে সিসিটিভি লাগানো হয়েছে। কোন দিন আসছেন, কোন দিন আসছে না, তাকে কন্ট্রোল রাখা। যদিও সেটা কিছু করা যাবে না, কারণ ভাস্কর ছুটে নিয়ে আন্দোলন করে। ভাস্কর কোনো 2 নম্বরই আন্দোলন করে না। ভাস্কর কোনো অন্যায়ের মধ্যে কোনো সত্যের ভিত করার চেষ্টা করে না। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ সত্যের উপর থেকে সত্যের ভিত করার চেষ্টা করে। আমি তাদের বোঝালাম, তাহলে একটা মানুষ, সেও তো মানুষ। তোমার যদি বাড়িটা, বাসস্থানটা কালকে নিয়ে নেয়, ভেঙে দেয়, তোমার জমি যদি নিয়ে নেয়, তোমাকে সাসপেন্ড করে, তুমি কি পরের দিন ডেপুটেশনে যেতে পারবে? তাহলে এই জায়গাটা ভাস্কর যেভাবে লড়াই দিচ্ছে, কেন ভাস্কর অ্যাডজাস্টমেন্ট করেনি। ভাস্করকে এমএলএ অফার দেওয়া হয়েছিল, এমপির অফার দেওয়া হয়েছিল, মন্ত্রীর অফার দিয়েছিল, কত টাকা লাগবে, কি গাড়ি লাগবে অফার দেওয়া হয়েছিল। ভাস্কর ঘোষ বিকিয়ে যায়নি, সংগ্রামী যৌথ মঞ্চ বিকিয়ে যায় না। এই জায়গাতেই একমাত্র মমতা ব্যানার্জি ভয় পায় সংগ্রামী যৌথ মঞ্চকে। কোনো অ্যাডজাস্টমেন্ট করবে না। এই জায়গা থেকে আপনারা সেই মঞ্চে, সেই জায়গায় আপনারা আছে। এই ভোটটা যদি আপনাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু হবে না। এই ভোটটা আমার মধ্যে আছে, যেমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এখানে আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এসইউসিআই সবাই একত্রিত হবে, এখানে আমরা লড়াই করতে পারি, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে পারি, তারপরও একসঙ্গে লড়াই করতে পারি, যেটা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গেছিল রাজনীতির নোংরা নামে। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শিক্ষক কর্মচারীদের জায়গায় আমরা লড়াই আন্দোলন করতে চাই। শুধু আমরা ডিএ নিয়ে লড়াই করছি না,
শুধু অস্থায়ী কর্মচারীদের, অঙ্গনারী কর্মী, আশা কর্মী, এদের জন্য আমরা লড়াই করছি না। আমরা চাইছি একটা সুন্দর পশ্চিমবঙ্গ। আগামী দিন যদি বিদ্যালয়গুলো ঠিক না থাকে, শিক্ষক যদি ঠিক না থাকে, তাহলে আমাদের ছাত্রদের অবস্থা কি হবে? চাকরি যদি, কারখানা যদি না তৈরি হয়, শিল্প যদি না আসে, তাহলে আমরা যারা পড়াশোনা করাতে পেরেছি, আমাদের বাচ্চাদের উচ্চশিক্ষা দিতে পেরেছি, কারো একটা সন্তান, সেই সন্তানে কিন্তু ব্যাঙ্গালোর যাবে, পুনে যাবে, বিদেশে যাবে, আপনি কিন্তু সারা জীবন একা থাকবে। মানে একটা বৃদ্ধাশ্রম তৈরি হবে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই কাজটাই মমতা ব্যানার্জি তৈরি করছে, একটা বৃদ্ধাশ্রমে পরিণত করার চেষ্টা করছে। এই জায়গা থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই একটা আদর্শের লড়াই। যতক্ষণ না আমরা কিছু জন জানি, যে কোনো লড়াইতে সবাই থাকে না, কিন্তু আমরা কিছু, যতক্ষণ না আমাদের জয় হচ্ছে ততক্ষণ আমরা লড়াই চালাই। সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 5 হতে পারে। এই লড়াই, যারা এই লড়াইয়ের মধ্যে থাকবে। আর দুটো কথা বলে আমরা শেষ করব, যে রাজ্যে প্রায় 10 লক্ষের ওপরে অস্থায়ী কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে 60,000, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা নিয়ে সংখ্যা 3.5 থেকে 4 লাখ, 4 লাখ, আর অস্থায়ী কর্মচারী 10 লাখের উপরে। আমরা ডিএ পাচ্ছি না, কম, এটা নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। কিন্তু একজন আশা কর্মী আপনারা অলরেডি জেনে গেছেন, তারা 6,000 টাকার মতো মাসে পায়। আমাদের মধ্যে অনেকে আছে তার একদিনের বেতন 6,000 টাকা, আমাদের মধ্যে অনেকে আছে তার 2 দিনের বেতন 6,000 টাকা, অনেকে আছে 3 দিনের, অনেকে আছে 4 দিনের, অনেকে 5 দিনের বেতন হচ্ছে ওদের 1 মাসের বেতন। এই অঙ্গনারীরা 9,000 টাকা মাত্র পায়, 12 ঘন্টা কাজ করে, যার মিনিমাম রাজ্যের ওয়েজেস হচ্ছে 350 টাকা, সেখানে ওরা 300 টাকার মতো পাচ্ছে। তাই আমার ডিএর যেমন লড়াই আমাকে করতে হবে, নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা অস্থায়ী কর্মচারী আছে, অঙ্গনারী কর্মচারী, আশা কর্মচারী, পিএইচই, ডাটা এন্ট্রি অপারেটর, এদের জন্য কিন্তু আমাদের লড়াই করতে হবে। এই যতক্ষণ না আপনি অন্যের জন্য করবেন, ততক্ষণ কিছু হবে না। শেষ কথা, একটা অঙ্ক সবাই আমরা জানি, কিন্তু অঙ্ক সবাই করি না। আমরা ম্যাথের টিচার, অঙ্ক বা ছাত্রদের পড়াই, কিন্তু নিজের অঙ্কটা করি না। একটা শুধু অঙ্ক আপনি করে নেবেন, 2016 জানুয়ারি থেকেই নতুন পে কমিশন শুরু হয়েছে, 2025 ডিসেম্বরে এই পে কমিশন শেষ হয়েছে। একটি পে কমিশনের টেনিয়র হচ্ছে 10 বছর। আবার 26 জানুয়ারি থেকে নতুন পে কমিশন আমরা পাবো, সেটা 29, 30, 31, 32 জবেই ঘোষণা হোক কেন, আমরা এফেক্ট পাবো। তাহলে 10 বছরের পে কমিশন শেষ হয়েছে। আমরা ডিএ পেয়েছি কত? 18%, বছরে তার মানে কত? 1.8%। সারা ভারতবর্ষে খুঁজে দেখুন যে এমন কোন রাজ্য আছে কিনা, বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বছরে মাত্র 1.8% দিয়ে পেয়েছে, 10 বছরে 18% দিয়ে পেয়েছে। এরপরেও যদি আপনাদের জ্বালা না লাগে, তাহলে আপনারা আপনাদের মতো থাকুন, আমরা আমাদের যারা জ্বালা লেগেছে, আমরা আমাদের লড়াই করব। ভালো থাকবেন, লড়াইয়ের মাঠে দেখা হবে।